আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ, সে মানব জাতির কলঙ্ক, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানী জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই অগাস্টে হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে। ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি। পাশাপাশি ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় তার দল, জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। সংসদে উচ্চকক্ষ নিয়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরুর আগে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনা আগ্রহ প্রশংসনীয়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। এজন্য ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতা পৌঁছানোই মূল লক্ষ্য বলে কাজ করছেন, জানান তিনি। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, কমিশনের বৈঠকের সর্বশেষ কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো যে বিষয়টি নিয়ে যে নির্বাচন পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার কে হবেন, সেটি কারা নির্ধারণ করবেন, কিভাবে নির্ধারণ করবেন, সেই কমিটিতে কতজন সদস্য থাকবেন, কমিটিতে কারা কারা থাকবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই কমিটিতে প্রস্তাব করা হয়েছে যে সরকারি দলের পক্ষ থেকে 4 জন, বিরোধী দলের পক্ষ থেকে 3 জন এবং অন্যান্য যে দল রয়েছেন সেখান থেকে আরো 2 জন প্রতিনিধিত্ব থাকবেন এবং তারা আসলে মোট 9 জন সদস্য নিয়ে আসলে সিদ্ধান্ত নেবেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা সরকার কারা তারা থাকছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই বিষয়টিতে যখন বলা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দেওয়ার পর কত দিনের মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটি, এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে 72 ঘন্টা, অন্যথায় 96 অথবা 120 ঘন্টা এর মধ্যে, অর্থাৎ সরকারটি গঠিত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটি, এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে 72 ঘন্টা, অন্যথায় 22 ঘন্টা, 5 দিন, 3 দিন থেকে 5 দিন এর মধ্যে সরকারটা গঠন করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জুলাই সনদের বিষয়টি আমরা শুরুতেই আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি যেটি জানিয়েছেন রাজনৈতিক দলগুলো ও অনেকটাই সহযোগিতা করছেন এবং এর ফলে নির্ধারিত সময়ে জুলাই সনদ প্রকাশ করা হবে। এছাড়া উচ্চ কক্ষের যে বিষয়টি আলোচনা হচ্ছিল সেটিও 2-3 দিন নাগাদের মধ্যে সেটিও একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন সহসভাপতি আলী রিয়াজ। এবং কমিশনের যারা অন্যান্য সদস্য রয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে রয়েছেন তাদের সেই আলোচনা এখনো চলছে এবং কিছুক্ষণ পর হয়তো তারা মধ্যাহ্ন বিরতিতে যাবেন এবং তারপরে আবারও যে আলোচনা যে অংশটুকু নিয়ে আপাতত শেষ হবে তার পরবর্তী অংশ নিয়ে আবার আলোচনা করবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। গোপালগঞ্জে 144 ধারা এখন চলছে, কারফিউ ছিল, কতদিন চলবে? সেখানে তো অনেক স্বাভাবিক জীবনযাপন একটা ফিরে আসছে না, মানুষ একটু
আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? তো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না? আমি তো দেখলাম টিভি, অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। কারফিউ দিয়েছিলাম তো আগে, তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা কোন? সেই 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। এখন যে শোনেন, অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নাই যে শিশু আছে। আপনি কই 9 জন শিশু কি নাম কি? ও কোন পত্রিকা আসছে? ও আচ্ছা, সমকাল পেপার মালিক কি ওই এলাকার নাকি? না, কোন জন, এই কোন জায়গাটায় আসছে? সমকালের কোন পেপার? আমি অবশ্য জানি না। 9 জন কি আছে? 9 জন শিশু মানে শিশুর 18 বছরের নিচে শিশু। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে চাকাচাকি কারা করতেছে। 18 বছর নিচে কি কেউ ওখানে গেছিল? দর্শক, এতক্ষণ সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে 144 ধারা জারি করা হয়েছে। টানা 3 দিনে কারফিউ শেষ হয়েছে ভোর 6টায়। তবে আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত জেলায় 144 ধারা জারি করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা এবং গণমাধ্যম কর্মীরা 144 ধারার আওতামুক্ত থাকবে। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিতে হামলা ও সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো জেলা জুড়ে। এসব ঘটনায় 4টি মামলায় 3008 জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত মোট 306 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার আতঙ্কে বেশিরভাগ এলাকার মানুষ ঘর ছাড়া থাকার কারণে প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। রাস্তায় টহল দিচ্ছে সেনাসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। প্রশাসনে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। এদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। দুপুর 1টার পর জেলা শহরে পৌঁছে শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্য নেতারা অংশ নেন। পদযাত্রা শেষে শহরে বনরূপা সমাবেশে অংশ নেওয়ার কথা দলটির নেতাকর্মীদের। রাঙ্গামাটি কর্মসূচি শেষে পুনরায় ফিরবেন চট্টগ্রামে এনসিপির নেতারা। সেখানে পদযাত্রা ও বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেবেন তারা। কর্মসূচি ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, জানাবেন এনসিপির পদযাত্রা কি শেষ হয়েছে কিনা, নেতারা কি সমাবেশে যোগ দিয়েছেন কিনা, আর সমাবেশে যোগ দিলে তারা কি বলছেন এই পদযাত্রা নিয়ে? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন, বেলা 1টার পরেই কিন্তু এনসিপির জাতীয় নেতৃবৃন্দ রাঙ্গামাটি এসে পৌঁছেছেন। তারা রাঙ্গামাটিতে এসে পৌঁছানোর পরে শিল্পকলা একাডেমিতে তাদের নেতাকর্মীরা তাদেরকে বরণ করে নেয়। এরপরে তারা সেখান থেকে তাদের পদযাত্রা শুরু করে। এই পদযাত্রা রাঙ্গামাটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বনরূপার সিএনজি স্টেশন চত্বরে এসে তারা সমাবেশে মিলিত হয়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন এনসিপির জাতীয় নেতৃবৃন্দের পথসভা চলছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আজকের এই সমাবেশকে ঘিরে পুরো রাঙ্গামাটি শহরটাকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বেষ্টনী করে রেখেছে এবং আমরা দেখেছি রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। এখন বনরূপার সিএনজি স্টেশনে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এর বক্তব্যে তারা পাহাড়ের উন্নয়নের কথা বলছেন এবং আগামীতে তারা সকল জাতি গোষ্ঠীকে সাথে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সকল জাতি গোষ্ঠীর যাতে অধিকার সমুন্নত হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা তারা ঘোষণা করছেন। এখন বক্তব্য রাখছেন জাতীয় নেতৃবৃন্দ এই রাঙ্গামাটির বনরূপার সিএনজি স্টেশন চত্বরে। ধন্যবাদ আপনাকে।
জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ নির্দেশ দেন। মানবতা বিরোধী আর এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৮ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে ২০ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সাবেক স্বৈরাচার সরকার। নৈরাজ্য করলে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। কারফিউর প্রথম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তরা, বাড্ডা, মিরপুর ও যাত্রাবাড়ি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৬ জন মারা যায়। এর মধ্যে একজন যাত্রাবাড়ির নিহত শ্রমিক ইমন। বর্তমানে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। এখন পর্যন্ত পায়নি কোনো সরকারি সহায়তা। আতিকা রহমানের রিপোর্ট। ২০ জুলাই সকালে যাত্রাবাড়িতে কারফিউ উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রথম মিছিল করে। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এরপর দুপুরে এবং সন্ধ্যার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে র্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। একটা সময় হচ্ছে যখন অনেক বেশি ছাত্র অথবা জনতা নিহত হচ্ছে, বারবার আমরা গলির মধ্যে চলে যাচ্ছিলাম। পুলিশের বাইরেও অনেকে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন গলি থেকে তারা আক্রমণ করতেছিল। পুলিশের সাথে সংঘর্ষে যাত্রাবাড়ি এলাকায় নিহত হন শ্রমিক ইমন। একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার। ২ সন্তানকে নিয়ে স্ত্রী নিরুপায়। সম্প্রতি শ্রমিক হিসেবে যোগ দিয়েছে একটি পোশাক কারখানায়। ইমনের মা জানালেন, অনেকে তথ্য নিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি। ওই পারে চাকরি করতে ওই পারে এই পারে আইসেও এই পারে ওই যে ছাত্রর আন্দোলনের ইয়াত পড়ছে এন ওই গুলি খাইছে। আমরা সরকার থেকে কোনো অনুদান পাইনি। জামাতেরা আমরা বাসায় আয়া দাওয়াত দিয়ে নিয়ে আমরা ২ লাখ টাকা দিছে। ইমনের ভাইয়ের প্রত্যাশা, জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার যেন তারা পায়। আমরা সুষ্ঠু বিচার পাবো, আমগো তো মনের আশা এটাই ছিল, কিন্তু আমরা তো কোনো বিচারও পেলাম না। সরকারের কাছে আমরা এটাই চাই, ছোট ছোট মাসুম 2টা বাচ্চা আছে আমার ছোট ভাইয়ের, বাচ্চা 2টা যাতে ভবিষ্যৎ থাকে, ভবিষ্যতে যাতে খাড়াইতে পারে। যাত্রাবাড়ির আন্দোলনে জোরালো ভূমিকা রাখে নারীরাও। নিহতদের হাসপাতালে নেয়া ও আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় অগ্রণী ভূমিকা ছিল তাদের। আমাদের ভিতরে আল্লাহ মনে হয় আমাদের কাছে রহমত দিয়েছে যে আমাদের মনের ভিতরে এরকম কোনো ভয় ছিল না, এবং ভাইদের পাশাপাশি আমরা দেখা যায় অগ্রসর হচ্ছি। আমাদের যে মৃত্যু হতে পারে, যে এই মুহূর্তে মারা যেতে পারি, এটা আমাদের মনে একবারের জন্য আসে নাই। আমাদের চিন্তা এটাই আসে যে আমাদের ভাইরা গুলি খাচ্ছে এবং মারা যাচ্ছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। সেনা মোতায়েন থাকলেও কারফিউ ভেঙে উত্তরা, বাড্ডা ও মিরপুরের রাজপথে নামে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এসব এলাকা। ঢাকায় মারা যায় ২৬ জন। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে শহীদ হন পটুয়াখালী মোহাম্মদ দুলাল সরদার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের। ১ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হয় ক্ষুব্ধ স্বজনরা। সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী সহযোগিতা চান তারা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের সুলতান সর্দার ও হালিমা বেগমের একমাত্র সন্তান ছিলেন মোহাম্মদ দুলাল সর্দার। পরিবারের মুখে হাসি ফোটাতে ঢাকায় পাড়ি জমান তিনি। 2024-এর 18 জুলাই মিরুল বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে
আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন দুলাল। হাসপাতালে নেয়ার পথে শহীদ হন তিনি। দুলাল সহ জুলাই আন্দোলনে সব শহীদদের সুষ্ঠু বিচার চান স্বজনরা। আমাদের যারা হারিয়ে গেছে আমরাই কষ্টটা বুঝতেছি, প্রয়োজনে আমরা আবার ডাক দিব এই বিচারের। এই বাংলার মাটি থেকে স্বৈরাচার পতন হয়েছে, এই স্বৈরাচারের বিচারটা আমরা চাই। সরকারের সহযোগিতা করছে, আমাদের সবাই সহযোগিতা করছে, কম বেশি খোঁজ খবর নিচ্ছে আমাদের। তারপরে এখন আমার এই 4 সন্তান নিয়ে আমার সংসার চালাইতে তো খুবই কষ্টই লাগে। আমার ভাই মারা গেছে, এই 1 বছর হয়েছে। আমার ভাই ঢাকা গাড়ি চালাইতে সাধারণ ছিল, তার বিচার আমরা আনতে পাইনি, তার আমরা বিচার চাই। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পটুয়াখালীর সব শহীদ পরিবারকে আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। জুলাই ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকার নগদ অর্থ সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পটুয়াখালী জেলার 26 জন শহীদ হন। এর মধ্যে শহীদ হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছেন 24 জন। আব্দুল হামিদ, RTV। সেনাবাহিনী সদর দফতরে সেনা সদর নির্বাচনী পরিষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর শহীদ সহ সব বীর সেনানীদের স্মরণ করেন তিনি। এর আগে অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। এই পদোন্নতি পরিষদে বাংলাদেশ সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে বিআরটিএ, শুধু সড়কে নয়, চলবে বাস ডিপোতেও। এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। সন্ধ্যায় মিরপুরে নতুন কৌশলে মাঠে নামবে টাইগাররা। দুপুরের সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন স্থানে চলে এই অভিযান। এ সময় বেশিরভাগ বিআরটিএর গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধে মামলা করা হবে সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। তিনি জানান, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে এই অভিযান। বিগত সরকারের আমলে কি হয়েছে তার প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান তিনি। এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাতারাতি সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য সারা বাংলাদেশে আমরা একবারে এই কার্যক্রম পরিচালনা করছি এবং এই কার্যক্রমের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনভলভ হয়েছে। এমনকি আমাদের মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনরাও সম্পৃক্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর দপ্তর তারা আমাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করেছে। ঝোড়ো আবহাওয়ায় ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছে অন্তত 38 পর্যটক। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বেতে 53 আরোহীকে নিয়ে নৌকাটি উল্টে যায়। সে সময় উপসাগরীয় এলাকাটিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস বইছিল। এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানায়, উদ্ধারকারী দল 11 জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। হ্যানয় থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হা লং উপসাগরে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন। দ্বীপের নীল সবুজ জলরাশি আর গভীর বনাঞ্চলে চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যান পর্যটক। খেলার খবর।
বাংলাদেশ পাকিস্তান টি-20 প্রসঙ্গ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর দল অনুপ্রেরণা পেলেও সে অর্জনকে অতীত বলছেন টাইগারদের টি-20 ক্যাপ্টেন লিটন দাস। নতুন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে নতুন কৌশলে ঘরের মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন পাকিস্তান অধিনায়ক। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিন কয়েক আগে লঙ্কা থেকে টি-20 সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে ঘরে ফেরা লিটনের দল এবার পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজি লিগের কল্যাণে দুদলই জানে প্রতিপক্ষের দুর্বলতা আর শক্তিমত্তা। তবে মানসিকভাবে এগিয়ে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা লঙ্কায় শর্টার ফরম্যাটের পারফরমেন্স। সে প্রসঙ্গ আসতেই টাইগার অধিনায়ক লিটন বললেন, সে যাত্রা এখন অতীত। প্রত্যেকটা প্লেয়ারের যতই কনফিডেন্স, সে গ্রো আপ করেছে, বাট এট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে, সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। এদিকে ঘরের মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল বলে মন্তব্য পাক অধিনায়ক সালমান আগার। সেসব ছাপিয়ে সিরিজ জয়ের লক্ষ্য পাক অধিনায়কের। বাংলাদেশ ঘরের মাঠে দারুণ শক্তিশালী ও ভয়ঙ্কর দল বাংলাদেশ। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলার কল্যাণে আমরা তাদের শক্তিমত্তা সম্পর্কে জানি, আর এই মাঠে আমাদের অনেক ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। সেসব বিবেচনায় ভালো ক্রিকেট খেলে সিরিজ জয় করতে চাই। দু দলই একাদশ সম্পর্কে কোনো ধারণা দেয়নি, তবে উইকেট দেখে একাদশ নির্বাচনের কথা জানিয়েছেন দু দলের অধিনায়ক। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বিরতি। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। শনিবার নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে পূর্ণ 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। একই দিনে ভুটানকে 8-0 গোলে হারিয়ে শিরোপার রেসে টিকে আছে নেপাল। তাদের থেকে 3 পয়েন্ট বেশি পাওয়া বাংলাদেশ এই ম্যাচে ড্র করলে শিরোপা নিশ্চিত করবে। অন্যদিকে নেপাল চাইবে এই ম্যাচ বড় ব্যবধানে জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করতে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।